রাইট নাও এখন অনেকেই বলছে যে ফারাক্কার সামনে যদি আমরা আরেকটা বাদ দিই, অ্যান্টি ফারাক্কা, তাহলে বোধহয় ভারতকে সাইজ করা সম্ভব। বাট এটা একটা রং কনসেপ্ট। এগুলো হচ্ছে অতি আবেগী কথাবার্তা। অ্যাকচুয়ালি ফারাক্কার সামনে যদি আরেকটা বাদ দেওয়া হয় ফারাক্কার মতো, তাহলে লাভের থেকে বাংলাদেশের ক্ষতি বেশি হবে। রিজনটা কি? রিজন হচ্ছে আপনাকে দুটো জিনিস বুঝতে হবে। নাম্বার ওয়ান, এই ফারাক্কা বাঁধটা কিন্তু বাংলাদেশ ভারতের সীমান্তে নয়, বরং ভারতের অভ্যন্তরে দেওয়া। এখন আমরা যদি একটা বাঁধ দেই ফারাক্কার মতো, তাহলে সেটা দিতে হবে বাংলাদেশের সীমান্তে। সো এখানে যেটা হবে, ভারত কিন্তু উজানের দেশ পানির দিক দিয়ে, এবং বাংলাদেশ হচ্ছে ভাটির দেশ। সো বাংলাদেশ নিচু অঞ্চলের দেশ। তো উজান থেকে পানি ভাটিতেই আসবে, নিচের দিকে আসবে, এটাই স্বাভাবিক, এটাই প্রকৃতির নিয়ম। সো আপনি অ্যান্টি ফারাক্কা বাদ দিয়ে সেই পানি ঠেকাতে পারবেন না। তো যখন ভারতের থেকে ওই পানি প্রচুর পরিমাণে বাংলাদেশে এই বাঁধে এসে জমা হবে, তখন ওই জমা হওয়া পানির স্তর বাড়তে 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 আশপাশের বিভিন্ন দিকে দিক পরিবর্তন করে চলে যাবে। এতে করে হবে কি, বাংলাদেশেরই অন্যান্য জায়গাগুলো প্লাবিত হবে। সো আমরা যদি অ্যান্টি ফারাক্কা বাঁধের মতো আরেকটা বাঁধ দিই, তাহলে আমাদের দেশের অনেক জায়গা প্লাবিত হতে পারে। হ্যাঁ, শুষ্ক মৌসুমে হয়তো লাভবান হব, বাট ওটা খুব সাময়িক। এনভায়রনমেন্টেও অনেক ক্ষতি হবে। কারণ আপনি নিম্নগামী যে পানির ফোর্স, সেটা তো কখনো ঠেকাতেই পারবেন না, তাই না? ওটা তো বাংলাদেশের দিকেই আসবে। এখন বিষয় হচ্ছে, তাহলে কি আমরা এইভাবে ভারতের এই অনাচার সহ্য করেই যাব? শুষ্ক মৌসুমে পানি বন্ধ করে দিবে, আমাদের এখানে চর উঠতে থাকবে, আর বর্ষাকালে তারা একদম বাঁধ ছেড়ে দিয়ে বন্যায় ভাসিয়ে দিবে? না, এখানে কিছু জিনিস করা যায়। নাম্বার ওয়ান, আমরা আমাদের ক্ষেত্রে যেটা করতে পারি সেটা হচ্ছে নদীগুলোতে ড্রেজিং করে গভীরতাটা বৃদ্ধি করতে পারি, এবং বাংলাদেশের মধ্যে যে নদীগুলো আছে সেগুলোতে ইন্টারলিঙ্ক একটা কানেকশন করতে পারি। মানে এক নদীর সাথে আরেকটা অংশের কানেকশন, মানে মেইন নদীর সাথে আরেকটা অংশের কানেকশন। বাট এখানেও সমস্যা আছে, এর লম্বা একটা কনসিকুয়েন্সেস হয়, যেটা পরিণাম খুব একটা ভালো হয় না। হ্যাঁ, পরিবেশে খুব বাজে এটার প্রভাব ফেলে। চায়নাতে অলরেডি করছে ম্যাসিভ আকারে, ইউএসএতে স্মল আকারে করছে, বাট এটার কনসিকুয়েন্সেস কিন্তু খুব একটা ভালো আসে না। হ্যাঁ, এখন যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, প্রথমে তো আমরা নিজেদের বাস মেরে দিয়েছি। কারণ হচ্ছে আমাদের যিনি বিগত সরকার ছিলেন, তিনি তো ভারতকে সবকিছু দিয়ে এসছেন, খালি দিতেছেন তো দিতেছেন, একদম উজাড় করে দিয়েছেন, তাই না? আপনি একটা বিষয় খেয়াল করে দেখবেন, ভারতের সঙ্গে কিন্তু পাকিস্তানেরও সিন্ধু প্রদেশের পানি বন্টন হয়, এবং 62 বছর ধরে পাকিস্তানের সঙ্গে ভারতের বাজে সম্পর্ক হওয়া সত্ত্বেও কোনো ধরনের ঝামেলা ছাড়া ন্যায্য পানি কিন্তু ভারত পাকিস্তানকে দিতেই আছে, এবং বাধ্য। এর পিছনে রিজন, ভারত এবং পাকিস্তানে যে পানি বন্টন হয় সেখানে তৃতীয় পক্ষের হস্তান্তর ছিল। ওয়ার্ল্ড ব্যাংকের সহযোগিতায় তাদের চুক্তি করা হয়েছিল, ঠিক আছে? এখানে ভারত ইচ্ছা মতো কিছু করতে পারবে না। এখন বাংলাদেশের সঙ্গে তৃতীয় পক্ষের কেন হস্তান্তর নেই? এর পিছনে রিজন, ওই যে বললাম, সব দিয়ে যাচ্ছি তো দিয়ে যাচ্ছি। ভারত এবং বাংলাদেশের কেউই আসলে এই তৃতীয় পক্ষের হস্তান্তরে রাজি না, রাজি ছিল না অ্যাকচুয়ালি। তাদের মধ্যে একটা ঢিলেঢালা ভাব ছিল, এবং তৃতীয় পক্ষ এসে জোর জবরদস্তি কিন্তু নাক গলাবে না, যদি না পর্যন্ত দুই পক্ষ রাজি থাকে। ঠিক আছে, দুই পক্ষ রাজি ছিল না, আর ভারত তো ইন্টারেস্টই নাই। কারণ ভারত যা চাইছে তার থেকে তো বেশি পাইতেছে। এখন একটা মানুষকে যদি আপনি যা চান তার থেকে বেশি দিয়া দেন, ওর তো সব স্বার্থ পূরণ হয়ে যাচ্ছে। ও কি আবার আলোচনায় বসতে চাইবে আপনার সঙ্গে? আপনাকে কিছু দেওয়ার জন্য ঝুলাবে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এরকমই ব্যাপার স্যাপার। ঠিক আছে, তো এখানে ওই তৃতীয় পক্ষের কোনো একটা শক্তি লাগবে, যার মাধ্যমে নতুন করে চুক্তি করা সম্ভব, এবং ভারতের যে কাজগুলো করে সেগুলো যে আন্তর্জাতিক আইন বিরোধী, সেটাও ভারতকে বুঝিয়ে দিতে হবে, আমাদের আওয়াজ তুলতে হবে। এই যে মমতা ব্যানার্জি ফারাক্কা বাঁধের পানি নিয়ে যেসব কথা বলে, তিনি তো নিজের মুখেই বলেছেন, পানি আগে আমি খাবো তারপরে তো অন্যদের দিব। কেন বাবা? আন্তর্জাতিক আইন তো এটা বলে না। হেলসিঙ্কির নিয়ম অনুসারে আন্তর্জাতিক নদীর অববাহিকা যে সমস্ত ভূখণ্ডের উপর দিয়ে যায়, সেই সমস্ত রাষ্ট্রের পুরোপুরি অধিকার আছে ন্যায্য পানির বা প্রয়োজনীয় পানির হিসেব নেওয়া। সো তোমার ভারতে যদি 1 লিটার পানি থাকে, সে 1 লিটার পানি যদি তোমার লাগে, তুমি পুরোটা নিতে পারবা না। ওর ন্যায্য হিসাব তুমি বাংলাদেশকে দিবা, তারপরে তুমি তোমারটা নিবা। এটাই হচ্ছে আবার এই দিক দিয়ে ভারতের একটু গুটিবাজি রাজনীতির প্ল্যান খুব ভালো জানে, কিন্তু সায়েন্টিফিক নলেজ একটু কম। কেন কম?
ফারাক্কাবাদে কি ভারতের খুব লাভবান হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। তারা হয়তো ইলেকট্রিসিটি প্রডিউস করছে, গ্রীষ্মকালে পানি আসছে, সেটা পশ্চিমবঙ্গের জন্য হচ্ছে। কিন্তু বিহারে বন্যা হচ্ছে, 2 লাখ মানুষ বসত বাড়ি হারিয়ে ফেলেছে। ইনফ্যাক্ট বিহারের মুখ্যমন্ত্রীও মোদীকে রিকোয়েস্ট করেছিল এই ফারাক্কাবাদটা একদম খুলে দেওয়ার জন্য, বাট মমতা ব্যানার্জি নাক গলায়। এবং এখানে একটা বিষয় মানতে হবে, এই ভারতের রাজনীতি একটু খুব প্যাচালো। ওখানে সেন্ট্রাল মিনিস্টার মানে মোদী যদি রাজিও হয়, এবং যদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মানে মমতা ব্যানার্জি যদি একদম বাঁকা হয়ে বসে, তাইলে কিচ্ছু করার থাকে না। একটু স্বাতন্ত্রিক ব্যাপার স্যাপার থাকে ওখানে। এখন সলিউশন একটাই, তৃতীয় পক্ষের কোনো শক্তিকে নিয়ে এসে চুক্তি করতে হবে, অথবা আন্তর্জাতিক আইন যে তারা লঙ্ঘন করছে সেটার বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। ওই অ্যান্টি ফারাক্কা বাদ দিয়ে কোনো লাভ হবে না, বরং ক্ষতিই হবে।